এই যে পাবলিক স্যানিটেশনের অপর্যাপ্ততা, এর ফলে অনেক নারী মানে বাধ্য হয়ে পানি কম খান বা বাইরে প্রস্রাব আটকে রাখেন, যা থেকে জন্ম নিচ্ছে ডিহাইড্রেশন থেকে শুরু করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, যেটা আমরা সবাই এই শব্দটির সাথে পরিচিত। ইউটিআইয়ের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আমরা প্রত্যেকেই জানি পানির অপর নাম জীবন, কিন্তু আপনি যদি একদম প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলগুলিতে যান, নারীর সংগ্রামকে দেখলে মনে হবে পানি আসলে তাদের জীবনের এক বড় হাহাকারের নাম। গর্ভকালীন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে উচ্চ রক্তচাপ, প্রি এক্লাম্পসিয়া, লিভার এবং জরায়ুর জটিল সমস্যাগুলো এই উপকূলীয় অঞ্চলে নারীদের দিন দিন বাড়ছে। এটি আসলে ভিন্ন ভাবনা। আমরা এখন সমাজকে, রাষ্ট্রকে ভিন্নভাবে এবং সকলকে ভিন্নভাবে ভাবতে উদ্বুদ্ধ করতে যাচ্ছি। সংবাদ সম্মেলন এই কারণে এটা নিছক একটা অনুষ্ঠান না। অনেকের কাছে মনে হতে পারে এটা একটা টক শো, অনেকের কাছে মনে হতে পারে এটা একটা বিনোদন বা অন্য কিছু। আসলে ওরকম কিছু না। আমরা যে জিনিসটা করেছি এখানে, যে বাস্তবতা, আসলে একটা ইতিবাচক পরিবর্তনের জন্য আমাদের বাস্তবতাকে উপলব্ধি করতে হবে। আমরা বাস্তবতাকে উপলব্ধি করতে না পারলে আমাদের যে তরুণ সমাজ, যারা আগামী বাংলাদেশকে এগিয়ে নেবে, তাদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারবো না। তাহলে বাস্তবতার সাথে তরুণদের সংমিশ্রণ, নীতি নির্ধারকদেরকে সংমিশ্রণ, ঠিক আছে, এইটার একটা ইতিবাচক প্রভাব সমাজে পড়বে। আমরা আশা করছি অনুষ্ঠানটা প্রচার হওয়ার পরে। সেই জন্য আমরা সংবাদ সম্মেলন করেছি, এই মেসেজটা দেওয়ার জন্য। আমরা যারা মিডিয়াতে আছি, আসলে আমাদের প্রত্যেকেরই উচিত এমন কিছু অনুষ্ঠান নিয়ে আসা যেটা সমাজ গঠনের জন্য একটা বড় ভূমিকা পালন করে। তারা তাদের প্রশ্ন বলেছেন এবং নীতি নির্ধারকরা আসলে সেই বিষয়টিকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে নীতিগতভাবে একটা কাজ করতে গেলে কী ধরনের জটিলতা তৈরি হয়, কিভাবে সেখান থেকে উত্তরণ করা যায়, এই বিষয়গুলো। ঠিক একইভাবে সেখানে বিশেষজ্ঞরাও ছিলেন যারা এটার সায়েন্টিফিক্যালি বিষয়গুলোকে তাদের সাথে ব্যাখ্যা করতে সমর্থ হয়েছে। এই পুরো জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা জানি যে আমাদের আজকে যারা তরুণ সমাজে আছে, তারাই কিন্তু নেতৃত্ব দেবে দেশের। সুতরাং তাদেরকে আসলে কোনো একটা বিষয়ে মন্তব্য করার জন্য সঠিক তথ্যটা জানতে হবে এবং তার আইনগত কাঠামোটা বুঝতে হবে যে কিভাবে সেই জিনিসের পরিবর্তন আনা সম্ভব। এবং পাশাপাশি যেটা আরও ইম্পর্টেন্ট, একজন সিটিজেন হিসাবে তাদের, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কি ভূমিকা, এটা যেন আমরা বুঝি। অনেক সময় দেখা যায় যে কোনো কিছু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে কিছু দেখলেই আমরা একটা মন্তব্য করে ফেলি বা এটা একটা সমাধানের দিকে যেতে চাই, কিন্তু এর গভীরতাটা অনুভব করি না। এই যুব সমাজ যাতে সেই বিষয়ের গভীরতাগুলো অনুভব করতে পারে, কোনো একটা সমস্যার রুট কজ বা মূল কারণটাকে সে বুঝতে পারে এবং সেটা সমাধানে, সেটা পলিসি মেকার থেকে শুরু করে সামাজিকভাবে সেটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় এবং ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসাবে আমাদের সবার কি ভূমিকা আছে সেটা আমরা কিভাবে পালন করব, পুরো বিষয়টাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা বুঝতে পেরেছে এবং সেটা নিয়েই আমাদের এই অনুষ্ঠান এবং সেভাবেই আমরা এটাকে সাজানোর চেষ্টা করেছি। ভিন্ন ভাবনার প্রথম পর্বে শহরের এই ঢাকা বা ঢাকার মতো মেগা সিটি যেগুলো রয়েছে, সেই শহরগুলিতে, মূলত ঢাকায়, বাংলাদেশে নারীদের এক নীরব সংগ্রামকে সামনে তুলে আনা হয়েছে। এই যে আমরা প্রতিদিন বিভিন্ন কাজে রাস্তায় বের হচ্ছি, বাড়ি থেকে বের হচ্ছি, সেটা পেশার প্রয়োজনে, সেটা কাজের প্রয়োজনে, সেটা বিভিন্ন প্রয়োজনে, অনেক পেশাজীবী মানুষ রাস্তাতেই সারাদিন কাটাচ্ছেন। তাহলে এদের জন্য যে নিরাপদ এবং ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট এবং পাবলিক স্যানিটেশন, এটি নারীদের জন্য অত্যন্ত প্রকট এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জগুলোকে আমরা এই পর্বে তুলে আনার চেষ্টা করেছি। শহর যত আধুনিক হচ্ছে তত স্পষ্ট হচ্ছে যে পাবলিক স্যানিটেশন নিয়ে মৌলিক অবকাঠামো এবং সুবিধার ঘাটতি আমাদের ঢাকা শহরে রয়েছে। এই যে পাবলিক স্যানিটেশনের অপর্যাপ্ততা, এর ফলে অনেক নারী মানে বাধ্য হয়ে পানি কম খান বা বাইরে প্রস্রাব আটকে রাখেন, যা থেকে জন্ম নিচ্ছে ডিহাইড্রেশন থেকে শুরু করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, যেটা আমরা সবাই
এই শব্দটির সাথে পরিচিত, ইউটিআইয়ের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এবং স্যানিটেশন এবং বর্জ্য কর্মীদের 89% মাসিক বেতন পেলেও তাদের অধিকাংশের নিয়মিত কোনো চাকরির চুক্তি নাই, অর্থাৎ তারা মাস্টার রোলে কাজ করছেন এবং তাদের কোনো নিয়োগপত্র দেয়া হয় না। এই পর্বে মূলত স্যানিটেশন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবন মান, কর্মপরিবেশ, তাদের সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত সমস্যা নিয়ে সরাসরি তাদের সাথেই আলোচনা করা হয়েছে। আমরা তাদের মধ্য থেকে তাদের প্রতিনিধিকে, এরকম পেশাজীবীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা তাদের জায়গা থেকে তারা কোন চ্যালেঞ্জ ফেস করছেন, অতীতে কী করেছেন এবং সামনের দিনগুলোতে তাদের প্রত্যাশা কী, সেটি তাদের কর্মপরিবেশ নিশ্চিত করতে, নগরের জনস্বাস্থ্য এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এই যে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সহ যে অন্যান্য উদ্ভাবনী যে উদ্যোগগুলি বাংলাদেশ সরকার বেসরকারি পর্যায়ে যে নেওয়া হচ্ছে, সেগুলো মূলত এই পর্বে আলোচনা করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি পানির অপর নাম জীবন, কিন্তু আপনি যদি একদম প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলগুলিতে যান, নারী সংগ্রামকে দেখলে মনে হবে পানি আসলে তাদের জীবনের এক বড় হাহাকারের নাম। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, বিশেষত লবণাক্ততার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির অভাব প্রতিদিন প্রকট হচ্ছে, যার প্রভাবে নারীদের সংগ্রাম ও সংকট আরও তীব্র হচ্ছে প্রতিদিন। এই চিত্রের সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত যে প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে নারীরা শুধুমাত্র এক কলস পানি আনার জন্য যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন। এর ফলে একই সাথে যেমন তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, পাশাপাশি হুমকির মুখে পড়ছে তাদের নিরাপত্তা এবং মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, অর্থাৎ তাদের যে পিরিয়ড, সেই পিরিয়ডের যে সঠিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি মেনে যে ব্যবস্থাপনা, সেগুলো প্রচণ্ড হুমকির মুখে পড়ছে। বাংলাদেশের 19টি উপকূলীয় জেলায় প্রায় 3 কোটি মানুষ এখনও নিরাপদ পানি সুবিধা হতে বঞ্চিত। এর মধ্যে এই 3 কোটি মানুষের ভিতরে অর্ধেক, অর্থাৎ প্রায় 1.5 কোটি মানুষ বাধ্য হয়ে এখনও লবণাক্ত পানি পান করেন। দৈনন্দিন পানির এই যে সংগ্রাম, মূলত নারীরাই এই পানির ব্যবস্থাপনার সাথে জড়িত। সেটি সংগ্রহ করা থেকে শুরু করে সেটির ব্যবস্থাপনা, যেহেতু তাদের একটি সুদীর্ঘ সময়, শ্রম এই ব্যবস্থাপনার পেছনে যায়, ফলে এই সংগ্রামে নারীদের গর্ভকালীন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে উচ্চ রক্তচাপ, প্রি এক্লাম্পসিয়া, লিভার এবং জরায়ুর জটিল সমস্যাগুলো এই উপকূলীয় অঞ্চলে নারীদের দিন দিন বাড়ছে। অনেকে বাধ্য হয়ে সন্তান নেওয়ার জন্য যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করা হয়, সেটি তারা বাধ্য হয়ে খাচ্ছেন শুধুমাত্র তাদের যে মাসিক, সেটিকে বন্ধ রাখার জন্য, যা দীর্ঘমেয়াদে তাদের স্বাস্থ্যের উপরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। এই পর্বেও আমরা মূলত দেখা যায় মূল গণমাধ্যমের যেই কারণে অনুষ্ঠানটি ভিন্ন ভাবনা, যে আমরা আসলে ভুক্তভোগী মানুষের কথা তাদের মুখ থেকে শুনতে চেয়েছি। এই পর্বেও আমরা উপকূল থেকে ভুক্তভোগী নারীদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তারা তাদের অভিজ্ঞতা বলেছেন, তারা তাদের যে সংগ্রাম, সেটি শারীরিক, মানসিক, পারিবারিক, অর্থনৈতিক, এই বিভিন্ন সংগ্রামের নানা আঙ্গিকে তারা কথা বলেছেন। থ্যাংক ইউ প্রণব। আপনার যে প্রশ্নটা ছিল সেটা মূলত ছিল যে এলাকা ভিত্তিক অথবা আমাদের ইস্যু ভিত্তিক আসলে আলোচনাগুলো সামনের দিকে যাবে কিনা, এটাই আসলে মূল উদ্দেশ্য। আমরা চাই যে আমরা যে সমস্যাগুলো এখনো কথা বলতে পারছি না, যে সমস্যাগুলো আমাদের আসলে ন্যাশনাল মিডিয়াতে আসছে না, যেটা নিয়ে যেরকম ভাই বললেন যে আমরা অ্যাকাউন্টেবিলিটির জায়গা নিয়ে কথা বলি না, আমি একজন সার্ভিস আমি পাবো, এটাই তো আমার আশা করা উচিত। সেই জায়গায় যখন আমরা পাই না, এই কথাগুলো আমরা বলবো এবং এই কথাগুলোর সাথে আমরা আসলে তরুণদেরকে উদ্যোগী করতে চাই। আমরা চাই যে তরুণরা সামনে এগিয়ে আসুক, তারাই যাতে ভবিষ্যতে এই জায়গাটায় যখন যাবে, তারাই হয়তো সরকারি কর্মকর্তা হবেন, তারা যাতে আমাদেরকে প্রপার সার্ভিসটা দেন, তারা যাতে প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আসেন। এবং শুধুমাত্র সরকার বা আমরা যারা অংশীদার আছি, বিভিন্ন পার্টনার, তারা সমাধান নিয়ে আসতে পারবো না। একদম গ্রাসরুটে যারা আছেন তাদের নিজেদের কাছে ইন্ডিজিনিয়াস সলিউশন আছে, সেগুলো যাতে আমরা প্রমোট করতে পারি, সেগুলোর সাথে যাতে আমরা প্রাইভেট সেক্টরকে ট্যাগ করতে পারি, এটাও একটা বড় উদ্দেশ্য। যে কারণে যেটা সপ্তাহ বলেছিলেন যে ভিন্নভাবে আমরা যখন এখানে উপস্থাপন করছি, আমরা চাই যে আরো অংশীজনরা যাতে এই ধরনের উদ্যোগে
একাত্মতা প্রকাশ করেন, যাতে আমরা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং যেটা ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল, টক শো সিরিজ হবে কি হবে, এটাকে আমরা চাই যে এটা কন্টিনিউ করুক, এটা মানুষের মধ্যে এমনভাবে গেঁথে যাক যে এটা আসলে একটা টেলিভিশন প্রোগ্রাম না, এটা হবে একটা জনগণের আদালত, যেখানে আমরা আসলে সবগুলোকেই নিয়ে আসতে পারবো।